নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন শ্রুতি পুস্তক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কালের মন্দিরা। আজ চতুর্থ পর্ব। দশম পরিচ্ছেদ, নূতন পথে। সত্য যখন অপ্রত্যাশিতভাবে মানুষের সম্মুখে আসিয়া আবির্ভূত হয়, তখন তাহার রূপ যতই অদ্ভুত ও অচিন্তনীয় হোক, তাহাকে সত্য বলিয়া চিনিয়া লইতে বিলম্ব হয় না। পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে নিজেকে সহজে স্বাভাবিক রূপে প্রতিষ্ঠিত করিবার এমন একটি অসন্দিগ্ধ ভঙ্গি সত্যের আছে যে তাহাকে অস্বীকার করা একেবারেই অসম্ভব। পৃথার মুখে চিত্রক যখন নিজের পরিচয় শুনিল, তখন ক্ষণেকের তরেও তাহার মনে সন্দেহ বা অবিশ্বাস জন্মিল না, বরং তাহার অতীত জীবনের সমস্ত পূর্ব সংযোগ, তাহার সর্বাঙ্গে অসি রেখাঙ্ক সমস্তই যেন এই নূতন পরিচয়ের সমর্থন করিল। কিন্তু তথাপি চিরাভ্যস্ত দর্পণে নিজের মুখ দেখিতে গিয়া কেহ যদি একটা সম্পূর্ণ অপরিচিত মুখ দেখিতে পায়, তাহা হইলে সে যেমন চমকিয়া উঠে, চিত্রকও আদৌ নিজের প্রকৃত পরিচয় জানিতে পারিয়া বিস্ময়ে বিমূঢ় হইয়া পড়িয়াছিল। কিন্তু তাহা ক্ষণেকের জন্য। পরক্ষণেই সে দৃঢ় বলে নিজেকে সম্বরণ করিয়া লইয়াছিল। তাহার মস্তিষ্ক রন্ধ্রে অযুত উন্মত চিন্তা ঝাঁক বাঁধিয়া প্রবেশ করিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু প্রত্যুৎপন্নমতি যোদ্ধার সবল সতর্কতার দ্বারা সে তাহার প্রতিরোধ করিয়াছিল। সংকটকালে বুদ্ধিভ্রংশ হইলে সর্বনাশ। উপরন্তু এই বাহ্য সংযমের তলে তলে তাহার মনের মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটিতে আরম্ভ করিয়াছিল। শৈশব হইতে যে বিচিত্র বাতাবরণের মধ্যে সে বর্ধিত হইয়াছে, বাঁচিয়া থাকার জৈব চেষ্টায় যে নিষ্ঠুর ঘাত প্রতিঘাতের সম্মুখীন হইয়াছে, তাহা তাহাকে একটি বিশিষ্ট ব্যক্তিত্ব বা চরিত্র দান করিয়াছিল। এই চরিত্র কঠিন, স্বার্থপরায়ণ, নীতিবিমুখ ও সুযোগসন্ধি, ইহা আমরা পূর্বে দেখিয়াছি। এখন নিজের প্রকৃত পরিচয় জানিবার পর তাহার নিগূঢ় অন্তর্লোকে ধীরে ধীরে একটি পরিবর্তনের সূত্রপাত হইল। সে নিজেও জানিল না যে তাহার রক্তের প্রভাব, যাহা এতদিন আত্মপরিচয়ের অভাবে সুপ্ত ছিল, তাহা তাহার অর্জিত চরিত্রকে অলক্ষিতে নূতন করিয়া গড়িয়া তুলিতে আরম্ভ করিয়াছে। পৃথার মৃত্যুর পরদিন প্রাতঃকালে চিত্রক যখন রাজপুরীতে ফিরিয়া আসিল, তখন তাহার মুখের ভাব ক্লান্ত, ঈষৎ গম্ভীর। তাহার অন্তরে যে শীততন্দ্রাচ্ছন্ন বুভুক্ষু নাগ জাগিয়া উঠিয়াছে, তাহা কেহ জানিতে পারিল না। চারিদিকে সূর্যকরোজ্জ্বল পুরভূমি, চূর্ণ বিলোপিত ভবনগুলি ইতস্তত শুভ্র বুদ্বুদ বিম্বের ন্যায় শোভা পাইতেছে। ইহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া চিত্রক ভাবিতে লাগিল, আমার আমার এ সকলই আমার। কিন্তু এ কথা কাহাকেও বলিবার নয়। বলিলে লোকে হাসিবে, উন্মাদ বলিয়া ব্যঙ্গ করিবে। একজন সাক্ষী ছিল, সে মরিয়া গিয়াছে। সে যদি বাঁচিয়া থাকিত তাহাতেই বা কি হইত? তাহার কথাও কেহ বিশ্বাস করিত না, অসম্ভব প্রলাপ বলিয়া হাসিয়া উড়াইয়া দিত। কিংবা যদি বিশ্বাস করিত, তাহা হইলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হইয়া উঠিত, চিত্রককে বেশি দিন বাঁচিয়া থাকিতে হইত না। বরং এই ভালো, শুধু সুগোপা জানিল, তাহাতে ক্ষতি নাই। সুগোপা ভগিনী শপথ করিয়াছে, কাহাকেও বলিবে না। কিছুদিন নিভৃতে চিন্তা করিবার অবসর পাওয়া যাইবে। তারপর এদিকে লক্ষণ কঞ্চুকি গত রাত্রে দুশ্চিন্তায় নিদ্রা যায় নাই। কিন্তু আজ প্রভাতে চিত্রক যখন পলায়নের কোনো চেষ্টা না করিয়া স্বেচ্ছায় রাজপুরীতে ফিরিয়া আসিল, তখন তাহার মন অনেকটা নিশ্চিন্ত হইল। তাহার মনে হইল চতুর্ভট্ট বৃথাই চিত্রককে সন্দেহ করিয়াছিলেন। সে দ্বিগুণ সমাদরের সহিত চিত্রকের সেবা করিতে লাগিল।
দ্বীপ্রহরে আহারাদির পর চিত্রক বিশ্রামের জন্য শয্যাশ্রয় করিলে কঞ্চুকি লক্ষণ বলিল, আজ আপনাকে কিছু অধিক বিমনা দেখিতেছি, চিন্তার কোনো কারণ ঘটিয়াছে কি? চিত্রক বলিল, জীবন মৃত্যুর অচিন্তনীয় সম্ভাব্যতার কথা ভাবিতেছি। পৃথা 25 বৎসর অন্ধকূপে বন্দিনী থাকিয়াও মরিল না, যেমনি মুক্তি পাইল, সেবা যত্ন পাইল, অমনি মরিয়া গেল। বিচিত্র নয়? লক্ষণ বলিল, সত্যই বিচিত্র। মানুষের ভাগ্যে কখন কি আছে কেহই বলিতে পারে না। আজ যে রাজা, কাল সে ভিক্ষুক। এই 50 বছর বয়সের মধ্যে কতই যে দেখিলাম, বলিয়া সে দীর্ঘশ্বাস মোচন করিল। চিত্রক কঞ্চুকিকে কিয়ৎকাল নিরীক্ষণ করিয়া বলিল, কঞ্চুকি মহাশয়, আপনি কতকাল এই কার্য করিতেছেন? কঞ্চুকির কার্য? তা প্রায় 20 বছর হইল। আমার পিতা আমার পূর্বে কঞ্চুকি ছিলেন। লক্ষণের স্বর নিম্ন হইল। রাষ্ট্রবিপ্লবে তিনি হত হন। তারপর নূতন রাজবংশ প্রতিষ্ঠা লাভ করিতে কয়েক বছর গেল, ক্রমে বর্তমান মহারাজ আর্যভাবাপন্ন হইলেন। তদবধি আমি আছি। পূর্বতন রাজার কি হইল? শুনিয়াছি বর্তমান মহারাজ তাহাকে বধ করিয়াছিলেন। আর রানী? রানী বিষভক্ষণে দেহত্যাগ করেন, তাহাকে কেহ স্পর্শ করিতে পারে নাই। উদ্গত নিঃশ্বাস চাপিয়া চিত্রক অবহেলা ভরে প্রশ্ন করিল, রাজপুত্রটাও নিশ্চয় মরিয়াছিল? সম্ভবত মরিয়াছিল, কিন্তু তাহার মৃতদেহ পাওয়া যায় নাই। চিত্রক আর অধিক প্রশ্ন করিতে সাহস করিল না, তন্দ্রার ছলে জৃম্ভন ত্যাগ করিয়া চক্ষু মুদ্রিত করিল। দিনটা বিরস শূন্যতার মধ্য দিয়া কাটিয়া গেল। সন্ধ্যার প্রাক্কালে চিত্রক উত্তরীয় স্কন্ধে ফেলিয়া ভবন হইতে বাহির হইল। কঞ্চুকি আজ আর তাহার সঙ্গ লইবার চেষ্টা করিল না, শুধু জিজ্ঞাসা করিল, পুরীর বাহিরে যাইবেন নাকি? চিত্রক বলিল, না, ভিতরেই একটু ঘুরিয়া বেড়াইব। সূর্য অস্ত গিয়াছে। প্রাসাদের বলভিতে কপোতগণ কলহ কূজন করিয়া রাত্রির জন্য নিজ নিজ বিশ্রামস্থল সংগ্রহ করিতেছে। ক্রমে পূর্ব দিগন্ত জ্যোতির্মণ্ডিত করিয়া চন্দ্রোদয় হইল। পুরভূমি প্রায় জনশূন্য। কদাচিৎ 2-1 কিঙ্কর কিঙ্করী এক ভবন হইতে অন্য ভবনে যাতায়াত করিতেছে। চিত্রক অনায়াসে পদে ইতস্তত ভ্রমণ করিতে করিতে অবশেষে একটি শীর্ণ সোপান অতিবাহিত করিয়া প্রাকারে উঠিল। জ্যোৎস্না প্লাবিত প্রাকার চক্র রৌপ্য নির্মিত অংশুলির ন্যায় শোভা পাইতেছে। তাহার উপর উদ্ভ্রান্ত চিত্তে পরিভ্রমণ করিতে করিতে এক স্থানে আসিয়া চিত্রক সহসা থামিয়া গেল। অদূরে প্রাকার কুড্ডের উপর একটি নারী বসিয়া আছে। জ্যোৎস্না কুহেলির মধ্যে শুভ্রবসনা রমণীকে তুষারীভূত জ্যোৎস্নার মতোই দেখাইতেছে। চিত্রকের চিনিতে বিলম্ব হইল না। কুমারী রট্টা যশোধরা। রট্টা অন্য মনে চন্দ্রের পানে চাহিয়া আছেন। কোন বহির্মুখী বৃত্তির আকর্ষণে তিনি আজ প্রাসাদ শীর্ষের ছাদে না গিয়া একাকিনী এই প্রাকারে আসিয়া বসিয়াছেন, তাহা তিনিই জানেন, কিংবা হয়তো তিনিও জানেন না। চাঁদের পানে চাহিয়া চাহিয়া তিনি কি ভাবিতেছেন, তাহাও বোধ করি তাহার সচেতন মনের অগোচর। নিঃশ্বাস রোধ করিয়া চিত্রক ক্ষণেক দাঁড়াইয়া রহিল। তাহার ললাটে ধীরে ধীরে তিলক ফুটিয়া উঠিল, তপ্ত সূচির ন্যায় জ্বালাময় অসুয়া হৃদয় বিদ্ধ করিল। ইনি রাজনন্দিনী রট্টা, এই বিস্তীর্ণ রাজ্যের অধীশ্বরী। আর আমি এক ভাগ্যান্বেষী অসীজীবী সৈনিক। অধর দংশন করিয়া চিত্রক নিঃশব্দে ফিরিয়া যাইতেছিল। পিছন হইতে মৃদু কণ্ঠে আহ্বান আসিল, আর্য চিত্রক বর্মা। চিত্রক ফিরিল। রাজকুমারীর কাছে গিয়া যুক্ত করে অভিবাদন করিল। গম্ভীর মুখে বলিল, দেবদুহিতা এখানে আছেন আমি জানিতাম না, জানিলে আসিতাম না। রট্টা ঈষৎ হাসিলেন, বলিলেন, কোনো হানি হয় নাই, বরং ভালোই হইয়াছে। অবরোধে একাকিনী অতিষ্ঠ হইয়াছিলাম, তাই এখানে আসিয়া বসিয়াছি। আপনিও বসুন। চিত্রক বসিল না।
কুড্ডে বসিলে রাজকন্যার সহিত সমান আসনে বসা হয়, ভূমিতে বসিলে অত্যধিক দীনতা প্রকাশ করা হয়। সে কুড্ডের উপর বাহু রাখিয়া দাঁড়াইল, বলিল, আপনার সুগোপা সখী বোধ করি আজ আসিতে পারেন নাই। সুগোপা আমাকে না দেখিয়া থাকিতে পারে না, প্রভাতে একবার মুহূর্তের জন্য আসিয়াছিল। আপনার কত কথা বলিল, সারা রাত্রি জাগিয়া আপনি তাহাকে সাহায্য ও সাহচর্য দান করিয়াছিলেন, এমন কেহ করে না। সুগোপা আর কিছু বলে নাই। রট্টা ঈষৎ বিস্ময়ে চক্ষু ফিরাইলেন। আর কি বলিবে? না, কিছু না। প্রসঙ্গান্তর উত্থাপনের জন্য চিত্রক চন্দ্রের পানে চাহিয়া বলিল, আজ বোধহয় পৌর্ণমাসী। হ্যাঁ। রট্টাও কিয়ৎকাল চাঁদের পানে চক্ষু তুলিয়া রহিলেন। শুনিয়াছি আর্যাবর্তের অন্যত্র আজিকার দিনে উৎসব হয়, বসন্ত ঋতুর পূজা হয়, এখানে কিছু হয় না। হয় না কেন? ঠিক জানি না। পূর্বে বোধহয় হইত, এখন হুন অধিকারের পর বন্ধ হইয়াছে। হুনদের মধ্যে বসন্ত উৎসবের প্রথা নাই। তবে বুদ্ধ পূর্ণিমার দিন উৎসবের প্রথা মহারাজ পুনঃপ্রবর্তিত করিয়াছেন। এই সকল অলস কথাবার্তার মধ্যে চিত্রক দেখিল, রট্টা প্রাকারের কুড্ডের উপর এমনভাবে বসিয়া আছেন যে তাহাকে একটু ঠেলিয়া দিলে কিংবা আপনা হইতে ভারকেন্দ্র বিচলিত হইলে তিনি প্রাকারের বাহিরে 20 হাত নিচে পড়িবেন, মৃত্যু অনিবার্য। চিত্রকের বুকের ভিতর দুষ্ট বাষ্পের মতো একটা অশান্ত উদ্বেগ পাক খাইতে লাগিল। তৃতীয় ব্যক্তি এখানে নাই। রট্টা যদি পড়িয়া যান, কেহ কিছু সন্দেহ করিতে পারিবে না। যে বর্বর হুন তাহার সর্বস্ব অপহরণ করিয়াছে, যাহার হস্তে তাহার পিতা নৃশংসভাবে হত হইয়াছিলেন, এই যুবতী তাহারই কন্যা। চিত্রকের চোখে জ্যোৎস্নার শুভ্রতা লোহিতাভ হইয়া উঠিল। রট্টার কিন্তু নিজের সংকটময় অবস্থিতির প্রতি লক্ষ্য নাই। তিনি স্বচ্ছন্দে নির্ভয়ে কুড্ডের উপর বসিয়া আছেন। চিত্রক সহসা যেন নিজেকে ব্যঙ্গ করিয়াই হাসিয়া উঠিল, বলিল, রাজকুমারী, আপনি কুড্ড হইতে নামিয়া বসুন, ওখান হইতে নিম্নে পড়িলে প্রাণহানির সম্ভাবনা। রট্টা একবার অবহেলা ভরে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন, বলিলেন, ভয় নাই, আমি পড়িব না। কিন্তু আপনি হাসিতেছেন কেন? ক্ষোভে অধর দংশন করিয়া চিত্রক বলিল, ক্ষমা করুন, আমি কৌতুকবশে হাসি নাই। আপনার নির্ভীক অপরিণামদর্শিতা। কিন্তু যাক, রাজনন্দিনী, যদি ধৃষ্টতা না হয় একটি প্রশ্ন করিতে পারি? কি প্রশ্ন? আপনি হুন দুহিতা। আর্য জাতি অপেক্ষা হুন জাতির প্রতি আপনার মনে নিশ্চয় পক্ষপাত আছে। কিছুক্ষণ নীরবে মনন করিয়া রট্টা ধীরে ধীরে বলিলেন, আর্য, হুন। আমার মাতা আর্য ছিলেন, পিতা হুন। আমি তবে কোন জাতি? জানি না, সম্ভবত মনুষ্য জাতি। রট্টা একটু হাসিলেন। আর পক্ষপাত? দূত মহাশয়, এই আর্য ভূমিতে যাহারা বাস করে তাহাদের সকলের প্রতি আমার পক্ষপাত আছে, কারণ তাহাদের ছাড়া অন্য মানুষ আমি দেখি নাই। সকলকে আপনি সমান বিশ্বাস করিতে পারেন? পারি। যে বিশ্বাসের যোগ্য, সে আর্যই হোক আর হুনই হোক, বিশ্বাস করিতে পারি। রট্টা লঘু পদে কুড্ড হইতে অবতরণ করিলেন। এবার আমি অন্তঃপুরে ফিরিব, নহিলে আর্য লক্ষণ রুষ্ট হইবেন। চিত্রক বলিল, চলুন, আমি আপনার রক্ষী হইয়া যাইতেছি। আসুন। বলিয়া রট্টা যেন কোন গোপন কৌতুকে সুন্দর মুখ উদ্ভাসিত করিয়া হাসিলেন। চন্দ্রালোকে সেই হাসি তরঙ্গের মতো চারিদিকে ছড়াইয়া পড়িল। চিত্রক ঈষৎ সন্দিগ্ধভাবে বলিল, হাসিলেন কেন? রট্টা এবার বঙ্কিম দৃষ্টিতে চটুলতা ভরিয়া তাহার পানে চাহিলেন, মুখ টিপিয়া বলিলেন, ও কিছু নয়। স্ত্রীলোকের হাসি কান্নার কি কোনো অর্থ আছে? চলুন। গভীর রাত্রে রট্টা শয্যা হইতে উঠিলেন। তাহার শয্যার শিয়রে প্রাচীর গাত্রে একটি কুটঙ্গক ছিল, তন্মধ্যে একটি মণিময় ক্ষুদ্র বুদ্ধ মূর্তি থাকিত। সিংহল দ্বীপে রচিত
নীলকান্তমণির অঙ্গুষ্ঠ প্রমাণ এই বুদ্ধমূর্তি মহারাজ রট্ট ধর্মাদিত্য কন্যাকে উপহার দিয়াছিলেন। শয্যা হইতে উঠিয়া রট্টা একটি দীপ জ্বালিলেন। ধ্যানাসীন বুদ্ধমূর্তির সম্মুখে দীপ রাখিয়া তিনি যুক্ত করে তদ্গত চিত্তে দীর্ঘকাল ওই দিব্যমূর্তির পানে চাহিয়া রহিলেন। বান্ধুলি পুষ্পতুল্য অধর অল্প অল্প নড়িতে লাগিল। তাহার কুমারীর হৃদয়ের কোন নিভৃত প্রার্থনা তথাগতের চরণে নিবেদিত হইল, তাহা কেবল তথাগত জানিলেন। তারপর দীপ নিভাইয়া রট্টা আবার শয়ন করিলেন। পরদিন অপরাহ্নে চষ্টন দুর্গ হইতে বার্তাবহ ফিরিয়া আসিল। মহারাজ রট্ট ধর্মাদিত্য পত্র দিয়াছেন। পত্র পাঠ করিয়া মন্ত্রী চতুরানন ভট্ট চিন্তিত মনে রট্টার কাছে গেলেন। মহারাজের শরীর ভালো নয়, তিনি আরও কিছুকাল চষ্টন দুর্গে থাকিবেন, কিন্তু কন্যাকে দেখিবার জন্য তাহার মন বড় উতলা হইয়াছে। রট্টা বলিলেন, আমি পিতার কাছে যাইব। চতুরানন বলিলেন, কিন্তু যাওয়া উচিত কিনা ঠিক বুঝিতে পারিতেছি না। যাওয়া অনুচিত কেন? ইতস্তত করিয়া চতুরানন বলিলেন, কিরাত লোক ভালো নয়, সে চষ্টন দুর্গের সর্বময় কর্তা, তাহার যদি কোনো কুবুদ্ধি থাকে। রট্টার মুখ রক্তবর্ণ হইল। কিরূপ কুবুদ্ধি? আপনি কি সন্দেহ করেন কিরাত পিতাকে নিজের কবলে পাইয়া এখন ছলনা দ্বারা আমাকেও কবলে আনিতে চায়? কে বলিতে পারে, সাবধানের মার নাই। রট্টা সদর্পে বলিলেন, আমি বিশ্বাস করি না। মহারাজের সহিত এরূপ ধৃষ্টতা করিবে কিরাতের এত সাহস নাই। আপনি ব্যবস্থা করুন, কাল প্রাতেই আমি চষ্টন দুর্গে যাইব। পিতৃদেবকে দেখিবার জন্য আমারও মন অস্থির হইয়াছে। উত্তম। মহারাজ মগধের দূতকেও চষ্টন দুর্গে আহ্বান করিয়াছেন। রট্টার চোখের উপর অদৃশ্য আবরণ নামিয়া আসিল। তিনি ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, ভালো, তিনিও আমার সঙ্গে যাইবেন, তাহাকে সংবাদ দিন। চতুর্ভট্ট বলিলেন, সঙ্গে একদল শরীর রক্ষীও থাকিবে। ভালো কথা। চষ্টন দুর্গের পথ দীর্ঘ ও ক্লেশদায়ক, পৌঁছিতে 2 দিন লাগিবে। মধ্যে এক রাত্রি পান্থশালায় কাটাইতে হইবে। দেবদুহিতার জন্য দোলার ব্যবস্থা করি। না, আমি অশ্বপৃষ্ঠে যাইব। দাসী কিঙ্করী কেহ সঙ্গে যাইবে না? না। রট্টার নিকট হইতে চতুরানন চিত্রকের কাছে গেলেন। চিত্রক সমস্ত কথা শুনিয়া কিছুক্ষণ অধোমুখে বসিয়া রহিল। তাহার বক্ষে যে অদৃশ্য তুষানল জ্বলিতেছিল, তাহা সহসা লেলিহ শিখায় আলোড়িত হইয়া উঠিল। কিন্তু সে মনের ভাব গোপন করিয়া উদাস নিস্পৃহ স্বরে বলিল, আমি এখন আপনাদের অধীন, যাহা বলিবেন তাহাই করিব। পরদিবস প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রট্টা এবং চিত্রক অশ্বারোহণে রাজপুরী হইতে বাহির হইলেন। এক সেনানী 5 জন সশস্ত্র আরোহী লইয়া সঙ্গে চলিল। কপোতকূট নগর তখন জাগিয়া উঠিয়াছে। পথে পথে গৃহ ও বিপণীর দ্বার খুলিয়াছে। নাগরিকগণ ইতস্তত যাতায়াত করিতেছে। নাগরিকারা কলসী কক্ষে জল ভরিতে যাইতেছে। কেহ বা পূজার অর্ঘ্য লইয়া দেবায়তন অভিমুখে চলিয়াছে। পথের উপর বালকবৃন্দ দল বাঁধিয়া ক্রীড়া করিতেছে। বৈদেহক স্কন্ধে পণ্য লইয়া হাঁকিতেছে, অয়ে লাজা। পুরুষ বেশা রট্টা যখন অশ্বক্ষুরধ্বনিতে চারিদিক সচকিত করিয়া রক্ষীসহ রাজপথ দিয়া চলিলেন, তখন জনগণ সকলে পথপার্শ্বে দাঁড়াইয়া সগর্বে উৎফুল্ল নেত্রে দেখিল। পণ্যপাটকের ভিতর দিয়া যাইবার সময় রট্টা দেখিলেন চতুষ্পথের উপর একটা কিম্ভূত কিমাকার মানুষকে ঘিরিয়া ভিড় জমিয়াছে। লোকটা রোমশ, রুক্ষকেশ, স্থূলকায়, অঙ্গে বস্ত্রাদি আছে কিনা ভিড়ের মধ্যে বুঝা যায় না। সে উচ্চকণ্ঠে সকলকে কি একটা কথা বলিতেছে, শুনিয়া সকলে হাসিতেছে ও রঙ্গতামাশা করিতেছে। রট্টা অশ্বের রশ্মি সংযত করিয়া একজন পথচারীকে জিজ্ঞাসা করিলেন,
ওকে, কি বলিতেছে? পথচারী রাজকন্যার সম্বোধনে কৃতার্থ হইয়া হাস্যমুখে বলিল, ও একটা গড্ডল, বলিতে যে ও নাকি কোথাকার রাজদূত। চিত্রক একবার দৃষ্টিপাত করিয়াই চিনিয়াছিল শশীশেখর, সে আর সেদিকে মুখ ফিরাইল না। রট্টা আবার অশ্বচালনা করিলেন। ক্রমে তাহারা নগরের উত্তর দ্বারে উপস্থিত হইলেন। এইখানে শশীশেখরের কথা শেষ করা যাক। সেই দিন সন্ধ্যাকালে নগরের কট্টপাল মন্ত্রী চতুর্ভট্টের সহিত সাক্ষাৎ করিলেন। বলিলেন, একটা বিকৃত বুদ্ধি বিদেশী নগরে প্রবেশ করিয়াছে। সে বলে সে মগধের রাজদূত। কোনো এক তস্কর নাকি তাহার সর্বস্ব কাড়িয়া তাহাকে দিয়ে অম্বর করিয়া মৃগয়া কাননে ছাড়িয়া দিয়াছিল। লোকটা লতা পাতা দিয়া কোনো ক্রমে লজ্জা নিবারণ করিয়াছে। চতুরানন ভ্রু কুঞ্চিত করিয়া শুনিলেন। তারপর নগররক্ষীরা তাহাকে আমার কাছে ধরিয়া আনিয়াছিল। দেখিলাম লোকটার বুদ্ধিভ্রংশ হইয়াছে। কখনো এক কথা বলে, কখনো অন্য কথা বলে, কখনো বুদ্বুদাক্ষ হইয়া ক্রন্দন করে। তাহাকে লইয়া কি করিব বুঝিতে না পারিয়া কোতঘরে বন্ধ করিয়া রাখিয়াছি। চতুর্ভট্ট বলিলেন, বেশ করিয়াছ। গর্ভদাসটা একদিন আগে আসিতে পারিল না। এখন আর উপায় নাই। আপাতত কিছুদিন লপ্সিকা ভক্ষণ করুক, তারপর দেখা যাইবে। অতঃপর এ কাহিনীর সহিত শশীশেখরের আর কোনো সম্বন্ধ নাই। শুধু এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে এই আখ্যায়িকা শেষ হইবার পূর্বেই সে মুক্তি পাইয়াছিল এবং ভবিষ্যতে আর কখনো দেশ পর্যটনে বাহির হইবে না প্রতিজ্ঞা করিয়া স্বদেশে ফিরিয়া গিয়াছিল। একাদশ পরিচ্ছেদ। বন্ধনহীন গ্রন্থি। উত্তরাশ্ব নগর দ্বার অতিক্রম করিয়া রট্টা দলবলসহ বাহিরে আসিলেন। এখান হইতে রাজপথ মৃগয়া কানন বেষ্টন করিয়া ভুজঙ্গ প্রয়াত ছন্দে আঁকিয়া বাঁকিয়া কখনো উচ্চে উঠিয়া কখনো নিম্নে নামিয়া যেন নিরুদ্দেশের অভিমুখে চলিয়া গিয়াছে। প্রভাতের নবীন সূর্যালোকে এই দৃশ্য চিত্রাঙ্কিতবৎ মনোরম দেখাইতেছে। এই নৈসর্গিক দৃশ্যের উপর ক্ষণেক দৃষ্টি বুলাইয়া রট্টা অশ্ব স্থগিত করিলেন। সেনানীকে কাছে ডাকিয়া বলিলেন, নকুল, তুমি রক্ষীদের লইয়া আগে যাও, আমরা মন্থর গমনে তোমাদের পশ্চাতে যাইব। নকুল ঈষৎ উদ্বিগ্ন হইয়া বলিল, কিন্তু? রট্টা বলিলেন, সঙ্গে আর্য চিত্রক বর্মা থাকিবেন, আমার অন্য রক্ষীর প্রয়োজন নাই। তোমরা যাও, দ্রুত অশ্ব চালাইলে দ্বীপ্রহরের মধ্যে পান্থশালায় পৌঁছিতে পারিবে। সেখানে মধ্যাহ্ন ভোজন করিয়া চষ্টন দুর্গের পথে যাত্রা করিও। এখানে নকুল আবার বাধা দিবার চেষ্টা করিল, কিন্তু রট্টা অগ্রাহ্য করিয়া বলিয়া চলিলেন, রাত্রি 1 প্রহরের মধ্যে চষ্টন দুর্গে পৌঁছিবে। মহারাজকে বলিও আমি কাল আসিব। মহারাজ অসুস্থ, আমি আসিতেছি জানিলে সুখী হইবেন। ইহার পরও নকুল আপত্তি করিতে যাইতেছিল, কিন্তু রট্টা তাহার মুখের পানে চাহিয়া এমন মধুর হাস্য করিলেন যে নকুলের জ্ঞান বুদ্ধি স্তম্ভিত হইল। সে সম্মোহিতের ন্যায় দেবদুহিতার যে রূপ আজ্ঞা বলিয়া সঙ্গীদের লইয়া দ্রুত বেগে অশ্ব চালাইয়া দিল। মন্ত্রী চতুর্ভট্টের আদেশ যদি বা উপেক্ষা করা যায়, রাজনন্দিনীর সহাস্য নির্বন্ধের প্রতিবাদ অসম্ভব। রক্ষীর দল ও তাহাদের অশ্বক্ষুরধ্বনি ক্রমশ দূর হইতে আরও দূরে মিলাইয়া গেল। রট্টাও আয়াসহীন মন্দগতিতে অশ্বচালনা করিলেন। চিত্রক তাহার পাশে রহিল। রট্টার মুখ উৎফুল্ল, চক্ষু চঞ্চল। তিনি কখনো উজ্জ্বল নিষ্কলুষ আকাশের পানে চক্ষু উৎক্ষিপ্ত করিতেছেন, কখনো মৃগয়া কাননের অভ্যন্তরে কৌতূহলী দৃষ্টি প্রেরণ করিতেছেন। অশ্বের কণ্ঠ কিঙ্কিনী পদক্ষেপের তালে তালে সিঞ্জনধ্বনি করিয়া তাহার কর্ণে অমৃত বৃষ্টি করিতেছে। চিত্রকের মুখ কিন্তু গম্ভীর, ভ্রু কুঞ্চিত। সে তার অশ্বের নিভৃত ঊর্ধ্বকর্ণের পানে চাহিয়া বসিয়া আছে। ভাবিতেছে, নিয়তি বারবার তাহাকে প্রতিহিংসার সুযোগ দিতেছে। অদৃষ্টের এ কোন ইঙ্গিত? প্রতিশোধের সুযোগ হাতে পাইয়া সে ছাড়িয়া দিবে?
হিংসার উত্তরে প্রতিহিংসা লওয়া ক্ষত্রিয়ের স্বধর্ম। তবে কেন সে লইবে না? চারিদিক নির্জন, কোথাও জনমানব নাই। কদাচিৎ দুই একটা শশক পথপার্শ্ব হইতে সন্তর্পণে উঠিয়া আসিতেছে, আবার অশ্বক্ষুর শব্দে ভীত হইয়া প্লুত গতিতে পলায়ন করিতেছে। পথের উপর দীর্ঘ প্রলম্বিত তরুচ্ছায়া ক্রমে রস্য হইয়া আসিতেছে। দুইটি অশ্ব পাশাপাশি চলিয়াছে। সুগোপার জলসত্র পিছনে পড়িয়া রহিল। সুগোপা আজ আসে নাই, প্রপা শূন্য। রট্টা এতক্ষণ চিত্রকের পানে পূর্ণভাবে দৃষ্টিপাত করেন নাই, মনের মধ্যে ঈষৎ সংকোচ অনুভব করিতেছিলেন। আশা করিয়াছিলেন চিত্রক নিজেই বাক্যে আলাপ করিবে। কিন্তু চিত্রক যখন কথা কহিল না, তখন তিনি মনকে সম্বৃত করিয়া চিত্রকের পানে স্মিত মুখ ফিরাইলেন। বলিলেন, আর্য চিত্রক, আপনি নীরব কেন? সুন্দরী প্রকৃতির এই নবীন শোভা কি আপনাকে আনন্দ দিতে পারিতেছে না? চিত্রক রট্টার পানে চক্ষু ফিরাইল। ক্ষণেকের জন্য তাহার চক্ষু ধাঁধিয়া গেল। কি অপূর্ব রূপবতী এই রাজকন্যা! একটি দেহের মধ্যে কাঠিন্য ও কোমলতা, দৃঢ়তা ও সরসতার কি অপরূপ সমাবেশ! চিত্রক পূর্বেও একবার রাজকন্যাকে পুরুষ বেশে দেখিয়াছিল, কিন্তু আজিকার পুরুষ বেশ যেন সম্পূর্ণ ভিন্ন। বেশভূষার পৌরুষ দেহের অনবদ্য নারীত্বকে অলঙ্কৃত করিয়াছে, আবৃত করিতে পারে নাই। পুষ্পবৃন্তের ন্যায় কোটি দেশ ঊর্ধ্বে ক্রমশ পরিসর হইয়া যেন কেশর কুসুমের শোভায় বিকশিত হইয়াছে। আপীন বক্ষের উপর দৃঢ়পিনদ্ধ সুবর্ণ জালিক যৌবনের উন্মাদনাকে স্বর্ণ শৃঙ্খলে বাঁধিয়া রাখিয়াছে। সর্বোপরি তীক্ষ্ণ মধুর মুখখানি। এ মুখ কেবল রক্তমাংসের সমাবেশে সুন্দর নয়, শুধুই অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু সমর্পণ নয়, মনে হয় মুখের অন্তরালে মানুষটিও বড় সুন্দর, তাই তাহার সৌন্দর্যের নিরুদ্ধ ছটা মুখেও প্রতিবিম্বিত হইয়াছে। চিত্রকের অশান্ত মন কিন্তু শান্ত হইল না, বরং আরও বিক্ষুব্ধ হইয়া উঠিল। কেন এই রাজকন্যা তাহার সহিত এত মিষ্ট, এত সদয় ব্যবহার করিতেছে? ইহা অপেক্ষা যদি নিজ পদগৌরবে গর্বিত হইয়া তাহাকে তুচ্ছ জ্ঞান করিত, সেও ভালো হইত। রাজকন্যা তাহার সত্য পরিচয় জানে না বলিয়াই এমন স্নিগ্ধ ব্যবহার করিতেছে। যদি জানিত, তাহা হইলে কি করিত? চিত্রক যখন কথা কহিল, তখন তাহার কণ্ঠে এই প্রশ্নেরই প্রচ্ছন্ন প্রতিধ্বনি হইল। সে রট্টার দিক হইতে চক্ষু ফিরাইয়া ধাবমান অশ্বের নিষ্কম্প চামর শিখার উপর দৃষ্টি স্থাপন করিয়া গম্ভীর মুখে বলিল, রক্ষীদের আগে যাইতে দিয়া আপনি ভালো করেন নাই। ভ্রু বঙ্কিম করিয়া রট্টা বলিলেন, তাহাতে কি দোষ হইয়াছে? চিত্রক বলিয়া উঠিল, আপনি আমার কতটুকু জানেন? আমি যদি তস্কর দুর্বৃত্ত হই, আপনার অনিষ্ট করিবার চেষ্টা করি, কে আপনাকে রক্ষা করিবে? জানি দেবদহিতা বীর্যবতী, আত্মরক্ষায় সমর্থা, তবু তিনি নারী। অজ্ঞাত কুলশীলকে অধিক বিশ্বাস করিতে নাই। অধরোষ্ঠ সংকুচিত করিয়া রট্টা সম্মুখ দিকে চাহিলেন। তাহার মুকুলিত মুখের হাসিটি ফুটি ফুটি করিয়া ফুটিল না। ক্ষণেক পরে চিত্রকের পানে দৃষ্টি না ফিরাইয়াই তিনি মৃদু কণ্ঠে বলিলেন, আপনি কি অজ্ঞাত কুলশীল? চিত্রক চকিতে তাহার পানে চাহিল। রট্টা বলিয়া চলিলেন, সমুদ্র আর্যভূমির একচ্ছত্র অধীশ্বর স্কন্দগুপ্তের দূতকে অজ্ঞাত কুলশীল বলিলে স্কন্দগুপ্তের অবমাননা করা হয় না? কিন্তু এ সকল বৃথা তর্ক। আপনি যদি তস্কর দুর্বৃত্ত হইতেন, তাহা হইলে এখনই যে কথা বলিলেন তাহা বলিতে পারিতেন কি? তস্কর কি নিজের বিরুদ্ধে অন্যকে সাবধান করিয়া দেয়? বলিয়া রট্টা উচ্চকণ্ঠে হাসিয়া উঠিলেন। চিত্রকের ইচ্ছা হইল সে রট্টাকে নিজের পূর্ণ পরিচয় জানাইয়া দিয়া তাহার মুখভাব নিরীক্ষণ করে। ওই হাসিটি তখন কি অগ্নিদগ্ধ ফুলের মতোই শুকাইয়া যাইবে না? অকুণ্ঠ বিশ্বাস ভরা চোখে ত্রাসে ফুটিয়া উঠিবে না? কিন্তু চিত্রকের মনের ইচ্ছা বাক্যে পরিণত হইল না। তৎপরিবর্তে অধর প্রান্তে একটি ক্ষীণ নিপীড়িত হাসি ফুটিয়া উঠিল। রট্টা বলিলেন, ও কথা থাক,
আর্য চিত্রক, আপনি নিশ্চয় অনেক দেশ দেখিয়াছেন, অনেক যুদ্ধ করিয়াছেন। চিত্রক সতর্কভাবে বলিল, হ্যাঁ, দুতিয়ালি আমার জীবনে এই প্রথম। রট্টা বলিলেন, আপনি গল্প বলুন, আমার বড় শুনিবার ইচ্ছা হইতেছে। কি গল্প বলিব? আপনার যাহা ইচ্ছা, যুদ্ধের গল্প, দেশ বিদেশের গল্প। পাটলিপুত্র কি খুব সুন্দর নগর? অতি সুন্দর নগর, এমন নগর আর্যাবর্তে নাই। কপোতকূট অপেক্ষাও সুন্দর? চিত্রক হাসিল। রট্টার এই বালিকা সুলভ সরলতা তাহার বড় মিষ্ট লাগিল। সে একটু ঘুরাইয়া বলিল, কপোতকূটও সুন্দর নগর, কিন্তু কপোতকূট আকারে ক্ষুদ্র, পাটলিপুত্র বৃহৎ। ময়ূরের সঙ্গে কি পারাবতের তুলনা হয়? আর স্কন্দগুপ্ত, তিনি কিরূপ মানুষ? আমি সামান্য দূত, স্কন্দগুপ্তের নিকটে কখনো যাই নাই। দূর হইতে দেখিয়াছি অতি সুন্দর পুরুষ, আর শুনিয়াছি তিনি ভাবুক, অদৃষ্টবাদী। রট্টা রমণীসুলভ প্রশ্ন করিলেন, তাহার কয়টি মহিষী? চিত্রক বলিল, স্কন্দকুমার ব্রতধারী, বিবাহ করেন নাই। রট্টা বিস্ফারিত নেত্রে বলিলেন, আশ্চর্য। চিত্রক নিজের কথা ভাবিতে ভাবিতে বলিল, আশ্চর্য বটে, কিন্তু এরূপ আশ্চর্য ঘটনা পৃথিবীতে অনেক ঘটিয়া থাকে। আমার যদ্রি জীবনে অনেক দেখিয়াছি। তবে সেই সব কাহিনী বলুন, আমি শুনিব। রট্টার আগ্রহ দেখিয়া চিত্রক একটু হাসিল। অজানিতভাবে তাহার মনের তিক্ততা দূর হইতেছিল। মনের মধ্যে অনেক বিরুদ্ধ ভাবনা জমা হইলে মানুষ হৃদয়ভার লাঘব করিতে চাহে, আত্মকথা বলিবার সুযোগ পাইলে সুখী হয়। চিত্রক ধীরে ধীরে নিজ জীবনের অনেক কাহিনী বলিতে লাগিল। কেবল আত্মপরিচয়টি গোপন করিয়া আর সব সত্য কথা বলিল। যুদ্ধের বিচিত্র অভিজ্ঞতা, নানা দেশের নানা মানুষের অদ্ভুত আচার ব্যবহার, তাহাদের বেশ বাস, কথাবার্তা। এদিকে ঘোড়া দুইটি চলিয়াছে, পথেরও বিরাম নাই। উপত্যকায় ছায়া শীতল হইয়া, অধিত্যকায় রবি তপ্ত হইয়া, কদাচিৎ গিরি নির্ঝরিণীর জলে অঙ্গ ডুবাইয়া পথ চলিয়াছে। কিন্তু পথের দিকে কাহারও লক্ষ্য নাই। রট্টা তন্ময় হইয়া গল্প শুনিতেছেন। যে গল্প বলে এবং যে গল্প শোনে, তাহাদের মধ্যে ক্রমশ মনোগত ঐক্য স্থাপিত হয়। দুইটি মন এক সুরে বাঁধা হইয়া যায়। চিত্রক গল্প বলিতে বলিতে কদাচিৎ সচেতন হইয়া ভাবিতেছিল, কি আশ্চর্য, মনে হইতেছে আমি একান্ত আপনার জনকে আপনার জীবন কথা শুনাইতেছি। আর রট্টা, তিনি বোধহয় কিছুই ভাবিতেছিলেন না, শুধু এই জল্পকের সত্তার মধ্যে নিমগ্ন হইয়া গিয়াছিলেন। দীর্ঘকাল নানা কাহিনী বলিবার পর চিত্রক যেন চমকিয়া সজাগ হইয়া উঠিল। অপ্রতিভভাবে বলিল, আর না, নিজের কথা অনেক বলিয়াছি। রট্টা বলিলেন, আরও বলুন। চিত্রক হাসিল। একটু পরিহাস করিয়া বলিল, রাজকন্যাদের কি ক্ষুধা তৃষ্ণার বালাই নাই? ওদিকে বেলা কত হইয়াছে, তাহার সংবাদ রাখেন কি? রট্টা চকিতে ঊর্ধ্বে চাহিলেন, সূর্য মধ্য গগনে। কখন কোন দিক দিয়া সময় কাটিয়া গিয়াছে তিনি জানিতে পারেন নাই। রট্টা বলিলেন, ছি ছি, এত গল্প বলিয়া নিশ্চয় আপনার ক্ষুধার উদ্রেক হইয়াছে। চিত্রক বলিল, তা হইয়াছে। আপনার? রট্টা সলজ্জে হাসিলেন, আমারও। এতক্ষণ জানিতে পারি নাই, কিন্তু উপায় কি, সঙ্গে তো খাদ্যদ্রব্য নাই। উপায় আছে, ওই দেখুন, বলিয়া চিত্রক পার্শ্বের দিকে অঙ্গুলি তুলিয়া দেখাইল। পাশাপাশি দুই শ্রেণী পাহাড়ের মাঝখানে অপরিসর উপত্যকা, পথটি তাহার উপর দিয়া গিয়াছে। বাম পার্শ্বের পাহাড়ে কিছু উচ্চে পাষাণ গাত্রে সারি সারি কয়েকটি চতুষ্কোণ রন্ধ্র দেখা যায়। পাথর কাটিয়া মানুষের বাসস্থান রচিত হইয়াছে। চিত্রকের অঙ্গুলি নির্দেশ অনুসরণ করিয়া রট্টা দেখিলেন একটি দেবায়তন, সম্ভবত বুদ্ধের সংঘ। এখানে যে মনুষ্য বাস করে তাহার প্রমাণ একটি গবাক্ষ হইতে পীতবর্ণ বস্ত্র লম্বিত হইয়া অলস বাতাসে দুলিতেছে। চিত্রক বলিল,
যখন বস্ত্র আছে তখন মানুষ অবশ্য আছে, মানুষ থাকিলেই খাদ্য থাকিবে, সুতরাং আর বিলম্ব না করিয়া ওই দিকে যাওয়াই কর্তব্য। রট্টা হাসিয়া সম্মতি দিলেন, কিন্তু ঘোড়ার পিঠে ওখানে ওঠা যাইবে না। ঘোড়া দুটিকে একটি শস্পাকীর্ণ স্থানে ছাড়িয়া দিয়া উভয় পাহাড়ের চড়াই ধরিলেন। স্থানটি উচ্চ হইলেও দূরধিগম্য নয়, উপরন্তু মনুষ্য পদচিহ্নিত একটি ক্ষীণ পথরেখা আছে। শিলাবন্ধুর অসমতল পর্বতগাত্র বাহিয়া চিত্রক অগ্রে চলিল, রট্টা তাহার পশ্চাতে রহিলেন। অর্ধদণ্ড পরে ওপরে উঠিয়া রট্টা দেখিলেন সংঘই বটে, পাষাণে উৎকীর্ণ কয়েকটি কক্ষ, সম্মুখে সমতল চত্বর, চত্বরের মধ্যস্থলে তথাগতের শিলামূর্তি। উপত্যকা হইতে যে গবাক্ষগুলি দেখা গিয়াছিল তাহা সংঘের পশ্চাৎভাগ। রট্টা প্রথমে বুদ্ধের ধ্যানাসীন মূর্তির সম্মুখে গিয়া দাঁড়াইলেন। চিত্রকও পাশে দাঁড়াইল। রট্টা জোড় হস্তে ভক্তি নম্র কণ্ঠে বলিলেন, নমো তস্য ভগবত অর্হত সম্মা সম্বুদ্ধস্য। যুক্ত কর ললাটে স্পর্শ করিয়া রট্টা চিত্রককে বলিলেন, আপনিও ভগবানকে প্রণাম করুন, বলুন নমো তস্য ভগবত অর্হত সম্মা সম্বুদ্ধস্য। রট্টার অনুসরণ করিয়া চিত্রক ভগবান তথাগতকে প্রণতি জানাইল। তারপর ঈষৎ বিস্ময়ে রট্টার দিকে ফিরিয়া প্রশ্ন করিল, আপনি এ মন্ত্র কোথায় শিখিলেন? রট্টা বলিলেন, আমার পিতার কাছে। প্রাঙ্গণে এতক্ষণ অন্য কেহ ছিল না। এখন প্রকোষ্ঠের ভিতর হইতে একটি পীতবেশধারী শ্রমণ বাহির হইয়া আসিলেন। মুণ্ডিত মস্তক, শীর্ণ কলেবর, মুখে প্রসন্ন বৈরাগ্য। সহাস্যে দুই হস্ত তুলিয়া বলিলেন, আরোগ্য। রট্টা বদ্ধাঞ্জলি হইয়া বলিলেন, আর্য, আমরা দুইজনে ক্ষুধার্ত পান্থ, বুদ্ধের প্রসাদ ভিক্ষা করি। ভিক্ষু বলিলেন, রট্টা যশোধরা, বুদ্ধ তোমার প্রতি প্রসন্ন, এসো, তোমরা ভিতরে এসো। ভিক্ষু তাহাকে চিনিয়াছেন দেখিয়া রট্টার মুখ আনন্দে উদ্দীপ্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, আর্য, আমাকে চিনিলেন কি করিয়া? পূর্বে কি দেখিয়াছেন? ভিক্ষু বলিলেন, দেখি নাই, তোমার বেশভূষা হইতে অনুমান করিয়াছি। মহারাজ ধর্মাদিত্যের কাছে যাইতেছ? আজ্ঞা, ইনি আমার সহচর, মগধের রাজদূত। ভিক্ষু একবার চিত্রকের প্রতি স্মিত দৃষ্টি নিক্ষেপ করিলেন, কিছু বলিলেন না। অতঃপর সংঘচ্ছায়ায় প্রবেশ করিয়া হস্তমুখ প্রক্ষালন পূর্বক পথিক দুইজন একটি প্রকোষ্ঠে বসিলেন। ভিক্ষু তাহাদের জন্য খাদ্য আনিয়া দিলেন, কিছু দ্বিদল সিদ্ধ, কিছু সিক্ত চিপিটক, কয়েকটি শুষ্ক দ্রাক্ষা ফল ও খর্জুর। ক্ষুধার সময় উভয়ে পরম তৃপ্তির সহিত তাহাই অমৃত জ্ঞানে আহার করিতে লাগিলেন। আহারের সঙ্গে সঙ্গে কিছু কথোপকথন হইতে লাগিল। রট্টা জিজ্ঞাসা করিলেন, দেব, এখানে আপনারা কয়জন আছেন? আর কাহাকেও দেখিতেছি না। ভিক্ষু বলিলেন, আমরা 4 জন আছি। 2 জন রন্ধ্রে জল ভরিতে গিয়াছেন, একজন পীড়িত। রট্টা মুখ তুলিলেন, পীড়িত? কি পীড়া? ভিক্ষু ঈষৎ হাসিলেন, সংসার পীড়া। সঙ্গে থাকিলেও মারের হস্ত হইতে নিস্তার নাই। চিত্রক প্রশ্ন করিল, আপনারা এখানে নিঃসঙ্গ থাকেন? দিবারাত্র কি করেন? ভিক্ষু বলিলেন, সংসার ভুলিবার চেষ্টা করি। আহারান্তে আচমন করিয়া রট্টা আবার আসিয়া বসিলেন, বলিলেন, আর্য, কিছু উপদেশ দিন। ভিক্ষু হাসিলেন, আমি আর কি উপদেশ দিব? সহস্র বৎসর পূর্বে শাক্য মুনির শ্রীমুখ হইতে যে বাণী নিঃসৃত হইয়াছিল তাহাই শুনো। মন হইতে প্রবৃত্তির উৎপত্তি। মন যদি নিষ্কলুষ থাকে, সুখ ছায়ার মতো তোমার পিছনে থাকিবে। রট্টা প্রণাম করিয়া বলিলেন, আমি ধন্য। ভিক্ষুর পদপ্রান্তে একটি স্বর্ণ দিনার রাখিয়া বলিলেন, সংঘের অর্ঘ্য। ভিক্ষু বলিলেন, স্বর্ণের প্রয়োজন নাই। কল্যাণী, যদি সংঘকে দান করিতে ইচ্ছা করো, 1 আঢ়ক গোধূম দিও। দীর্ঘকাল আমরা গোধূম দেখি নাই।
যে শ্রমণটি অসুস্থ তিনি গোধূমের জন্য কিছু কাতর হইয়াছেন বলিয়া মৃদু হাসিলেন। সত্তর পাঠাইব বলিয়া রট্টা গাত্রোত্থান করিলেন। চিত্রক দণ্ডায়মান ছিল। সে শুষ্কস্বরে বলিল, মহাশয়, আমাকেও কিছু উপদেশ করুন। ভিক্ষু প্রশান্ত চক্ষু তাহার পানে তুলিয়া গম্ভীর কণ্ঠে বলিলেন, শাক্য মুনির উপদেশ শ্রবণ কর। সে আমাকে গালি দিয়াছে, আমাকে প্রহার করিয়াছে, নিঃস্ব করিয়াছে, এই কথা যে চিন্তা করে তাহার ক্রোধ কখনো শান্ত হয় না। বৈরভাব কেবল অবৈরভাব দ্বারা শান্ত হয়, ইহাই চিরন্তন ধর্ম। দুই অশ্বারোহী আবার চলিয়াছেন। সূর্য তাহাদের বামে ঢলিয়া পড়িয়াছে। তীর্যক অংশু তেমন তীক্ষ্ণ নয়। দুই অশ্বারোহী নিজ নিজ অন্তরে নিমগ্ন, বাক্যালাপ অধিক হইতেছে না। চিত্রক গল্প বলিবার কালে রট্টার প্রতি যে অন্তরঙ্গতা অনুভব করিয়াছিল তাহা আবার সংশয়ের কুজ্ঝটিকায় আচ্ছন্ন হইয়া গিয়াছে। ভিক্ষু যে কথা বলিলেন তাহার অর্থ কি? বৈরভাবের পরিবর্তে বৈরভাব পোষণ করাই স্বাভাবিক। অবৈরভাব কি করিয়া পোষণ করা যায়? ইহা ভিক্ষুর ধর্ম হইতে পারে, ক্ষত্রিয়ের ধর্ম কদাচ নয়। প্রতিহিংসা ক্ষত্রিয়ের ধর্ম। শুধু তাহাই নয়, ইহা চিত্রকের প্রকৃতিগত স্বধর্ম, ইহা তাহার ধাতু। অথচ এত সুযোগ পাইয়াও সে রট্টার উপর প্রতিহিংসা সাধন করিতে পারিতেছে না কেন? রট্টা সুন্দরী যৌবনবতী নারী, এই জন্য? সুন্দরী নারীর মোহে সে ক্ষত্রিয়ের ধর্ম বিস্মৃত হইবে, পিতৃহত্যার প্রতিশোধ লইবে না? সহসা মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকের ন্যায় একটি চিন্তা চিত্রকের মনে খেলিয়া গেল। সে উচ্চকিত হইয়া বিস্ফারিত নেত্রে আকাশের পানে চাহিল। কোন মূঢ়তার জালে তাহার মন এতক্ষণ জড়াইয়াছিল, এ কথা তাহার মনে উদয় হয় নাই কেন? সে মনে মনে বলিল, আমি ক্ষত্রিয়, বৈরতা আমার স্বধর্ম, কিন্তু রট্টার সহিত বৈরতা করিব কেন? সে আমার অনিষ্ট করে নাই। তাহার পিতার অপরাধে তাহাকে দণ্ড দেওয়া ক্ষত্রিয় ধর্ম নয়। যদি প্রতিশোধ লইতে হয় তাহার পিতার উপর লইব। দারুণ সমস্যার সমাধান হইলে হৃদয় লঘু হয়। মুহূর্তে চিত্রকের অন্তরের কুজ্ঝটিকা কাটিয়া গিয়া আনন্দের দিব্য জ্যোতি ফুটিয়া উঠিল। সে উৎফুল্ল নেত্রে রট্টার পানে চাহিয়া উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। চকিতে স্মিত নেত্র তুলিয়া রট্টা বলিলেন, কি হইল? চিত্রক বলিলেন, ভিক্ষু বলিয়াছিলেন সুখ ছায়ার মতো আপনার সঙ্গে সঙ্গে থাকিবে, ওই দেখুন সেই ছায়া। রট্টা ঘাড় ফিরাইয়া দেখিলেন সঞ্চরমান অশ্বারূঢ় ছায়া নাচিতে নাচিতে তাহার সঙ্গে চলিয়াছে। উভয়ে একসঙ্গে হাসিয়া উঠিলেন। চারিদিকে বিস্তীর্ণ তরঙ্গায়িত উপত্যকা, পাহাড় দূরে সরিয়া গিয়াছে। দূর হইতে তাহাদের হাসির গদগদ প্রতিধ্বনি ফিরিয়া আসিল, যেন মিলন মুহূর্তের সলজ্জ চুপি চুপি হাসি, কানে কানে হাসি। দ্বাদশ পরিচ্ছেদ। পান্থশালা। চিত্রক ও রাজকুমারী রট্টা যখন পান্থশালায় উপনীত হইলেন তখন সূর্যাস্ত হইতে আর দণ্ড দুই বাকি আছে। দুইটি পথের সন্ধিস্থলে পান্থশালাটি অবস্থিত। যে পথ চষ্টন দুর্গের সহিত কপোতকূটের সংযোগ স্থাপন করিয়াছে, এই স্থানে সেই পথ হইতে একটি শাখা বাহির হইয়া অগ্নিকোণে আর্যাবর্তের দিকে চলিয়া গিয়াছে। দ্বিধা ভিন্ন পথের মধ্যস্থলে প্রস্তর প্রাকার বেষ্টিত এই পান্থশালা। স্থানটি মনোরম। উত্তর ও পূর্ব দিকে ঘন পর্বতের শ্রেণী, পশ্চিম দিকে বহুদূর পর্যন্ত উন্মুক্ত উপত্যকা। এই উপত্যকার মধ্য দিয়া একটি উপল কুটিলা ক্ষুদ্র নদী বহিয়া গিয়াছে। মনে হয় পূর্ব দিকে পর্বত কন্দর হইতে নির্গত এক রজত বর্ণ নাগ স্লথ গতিতে অস্তাচলের পানে
কোন নূতন বিবরের সন্ধানে চলিয়াছে। পান্থশালাটি আয়তনে অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও দুর্গের আকারে নির্মিত, উচ্চ পাষাণ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। জনালয় হইতে দূরে অরক্ষিত পথপার্শ্বে পান্থশালা নির্মাণ করিতে হইলে বেশ দৃঢ় করিয়া নির্মাণ করিতে হয়। একে তো এ অঞ্চলে খণ্ডযুদ্ধাদি লাগিয়াই আছে, তদুপরি উত্তর পশ্চিমের গিরিসংকট মধ্যে যে সকল বন্য জাতি বাস করে তাহারা বড়ই দুর্দম প্রকৃতি। তাহারা মেষ পালনের অবকাশ কালে দল বাঁধিয়া দস্যুতা করে, পথে অরক্ষিত যাত্রী দল পাইলে লুটপাট করে, সুযোগ পাইলে পান্থশালাকেও অব্যাহতি দেয় না। তাই দিবাভাগে পান্থশালার লৌহ কণ্টকযুক্ত দ্বার খোলা থাকিলেও সূর্যাস্তের সঙ্গে উহা বন্ধ হইয়া যায়। তখন আর কাহারও প্রবেশাধিকার থাকে না। চিরাগত যাত্রীরা দ্বারের বাহিরে রাত্রি যাপন করে। চিত্রক ও রট্টা পান্থশালার তোরণমুখে উপস্থিত হইলে পান্থপাল ছুটিয়া আসিয়া জোড় হস্তে অভ্যর্থনা করিল, আসুন কুমার ভট্টারিকা, আপনার পদার্পণে আমার স্থান পবিত্র হইল। দূত মহাশয়, আপনিও স্বাগত। আমি ভাগ্যবান, তাই আজ। বলা বাহুল্য, পান্থপাল পূর্বেই নকুল প্রমুখাৎ সংবাদ পাইয়াছিল যে ইহারা আসিতেছেন। চিত্রক ও রট্টা অশ্ব হইতে অবতরণ করিলেন। পান্থপাল ব্যস্ত হইয়া ডাকিল, ওরে কে আছিস? কঙ্ক ডুন্ডুভ, শীঘ্র কম্বোজ দুটিকে মন্দুরায় লইয়া যা, যবশক্তু শালী প্রিয়ঙ্গু দিয়া সেবা কর। দুইজন কিঙ্কর আসিয়া অশ্ব দুটির বলগা ধরিয়া ভিতরে লইয়া গেল। রট্টা জিজ্ঞাসা করিলেন, আমার রক্ষীরা কি চলিয়া গিয়াছে? পান্থপাল বলিল, আজ্ঞা হ্যাঁ, নকুল মহাশয়ের ইচ্ছা ছিল না, কিন্তু কুমার ভট্টারিকার আদেশ অলঙ্ঘনীয়, তাহারা দ্বিপ্রহরেই চলিয়া গিয়াছেন। পান্থপাল মধ্যবয়স্ক ব্যক্তি, স্থূলকায় কিন্তু নিরেট, বচন বিন্যাসে বেশ পটু। চিত্রক তাহাকে উত্তম রূপে নিরীক্ষণ করিয়া বলিল, এখানে দেবদহিতা রাত্রিযাপন করিলে ভয়ের কোনো কারণ নাই? ভয়? আমার পান্থশালার দ্বার বন্ধ হইলে মুশিকেরও সাধ্য নাই ভিতরে প্রবেশ করে। পান্থপাল কণ্ঠস্বর হ্রস্ব করিয়া বলিল, তবে ভিতরে কয়েকটি পান্থ আছে, তাহারা বিদেশী বণিক, পারস্য দেশ হইতে আসিতেছে, মগধে যাইবে। তাহারা কি বিশ্বাসযোগ্য নয়? বিশ্বাসের অযোগ্য বলিতে পারি না, ইহারা বহু বৎসর ধরিয়া এই পথে গতায়াত করিতেছে, মেষরোমের আস্তরণ, গাত্রাবরণ প্রভৃতি লইয়া আর্যাবর্তের বিভিন্ন প্রান্তে বাণিজ্য করিয়া বেড়ায়। তবে উহারা অগ্নি উপাসক, ম্লেচ্ছ, সাবধানের নাশ নাই। কিরূপ সাবধানতা অবলম্বন কর্তব্য? পান্থপাল বলিলেন, ইনি দেবদুহিতা এ কথা প্রকাশ না করিলেই চলিবে। ইনি আসিতেছেন তাহা আমি ভিন্ন আর কেহ জানে না। চিত্রক দেখিল পান্থপাল লোকটি চতুর ও প্রত্যুৎপন্নমতি। সে বলিল, ভালো। পান্থপাল, তোমার নাম কি? পান্থপাল সবিনয়ে বলিল, দেবদ্বিজের কৃপায় এ দাসের নাম জয়কম্বু, কিন্তু আর্য ভাষা সকলের মুখে উচ্চারণ হয় না, কেহ কেহ জম্বুক বলিয়া ডাকে। চিত্রক হাসিয়া বলিল, ভালো। জম্বুক, আমাদের ভিতরে লইয়া চলো, আমরা শ্রান্ত হইয়াছি। জম্বুক বলিল, আসুন মহাভাগ, আসুন দেবী, আপনাদের জন্য শ্রেষ্ঠ দুটি কক্ষ সজ্জিত করিয়া রাখিয়াছি। এদিকে স্নিগ্ধ অম্ল সিধু প্রস্তুত আছে, অনুমতি হইলেই। চিত্রক ও রট্টা প্রাকারের অভ্যন্তরে প্রবেশ করিলেন। সূর্য তখনও অস্তাচল স্পর্শ করে নাই, কিন্তু জম্বুকের আদেশে দুইজন দ্বারী দ্বার বন্ধ করিয়া ইন্দ্রকীলক আঁটিয়া দিল। কাল সূর্যোদয় পর্যন্ত আর কেহ প্রবেশ করিতে পারিবে না। রট্টা পূর্বে কখনো পান্থশালা দেখেন নাই। তিনি পরম কৌতূহলের সহিত চারিদিকে দৃষ্টি ফিরাইয়া দেখিতে দেখিতে চলিলেন। প্রাচীর দ্বারা পরিবৃত স্থানটি চতুষ্কোণ, তিনটি প্রাচীরের গাত্রে সারি সারি প্রকোষ্ঠ, প্রকোষ্ঠগুলির সম্মুখে এক টানা অপ্রশস্ত অলিন্দ, মধ্যস্থলে শিলাপট্টাবৃত সুপরিসর উন্মুক্ত অঙ্গন, অঙ্গনের কেন্দ্রস্থলে চক্রাকৃতি বৃহৎ জলকুণ্ড।
অঙ্গনের এক কোণে কয়েকটি উষ্ট্র ও গর্দভ রহিয়াছে, তাহারা পারসিক পণ্যবাহক। পারসিকেরা নিকটেই আস্তরণ বিছাইয়া বসিয়া আছে এবং নিজেদের মধ্যে রহস্যালাপ করিতেছে। তাহাদের মুখমণ্ডল শ্মশ্রুমণ্ডিত, বর্ণপক্ক দাড়িম্বের ন্যায়, চক্ষু ও কেশ ঘন কৃষ্ণ। রট্টা যখন চিত্রক ও জম্বুকের সহিত তাহাদের নিকট দিয়া চলিয়া গেলেন, তখন তাহারা একবার চক্ষু তুলিয়া দেখিল, তারপর আবার পরস্পর বাক্যালাপ করিতে লাগিল। ইহারা নিতান্ত নিরীহ বণিক, ছদ্মবেশী দস্যু তস্কর নয়, কিন্তু চিত্রকের মন সন্দিগ্ধ হইয়া উঠিল। নারী লইয়া পথ চলা যে কিরূপ উদ্বেগজনক কাজ, এ অভিজ্ঞতা পূর্বে তাহার ছিল না। চিত্রক নিম্নস্বরে জম্বুককে প্রশ্ন করিল, ইহারা কয়জন? জম্বুক বলিল, 5 জন। সঙ্গে অস্ত্রশস্ত্র আছে? আছে। অস্ত্র না লইয়া এদেশে কেহ পথ চলে না। তোমার ভৃত্য অনুচর কয়জন? আমরা পুরুষ 8 জন আছি। স্ত্রীলোকও আছে নাকি? জম্বুক প্রাঙ্গণের বিপরীত প্রান্তে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, আমাদের 4 জন অন্তঃপুরিকা আছে। চিত্রক অনেকটা আশ্বস্ত হইল। অঙ্গনের অন্য প্রান্তে 4 জন নারী বসিয়া গৃহকর্ম করিতেছিল। রট্টা সেখানে গিয়া স্মিত মুখে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। চত্বরের কিয়দংশ পরিষ্কৃত করিয়া নারীগণ নৈশ ভোজনের আয়োজন করিতেছে। একজন ঘরট্ট ঘুরাইয়া গোধূম চূর্ণ করিতেছে। নবচূর্ণিত গোধূম হইতে রটিকা প্রস্তুত হইবে। দ্বিতীয়া শাক বাছিতেছে। তৃতীয়া প্রস্তরের উদুখলে সুগন্ধি বেশার কুট্টন করিতেছে। চতুর্থী মেষ মাংস ছুরিকা দিয়া কাটিয়া কাটিয়া পৃথক করিয়া রাখিতেছে। তাহারা মাঝে মাঝে সম্ভ্রম কৌতূহলপূর্ণ চক্ষু তুলিয়া এই পুরুষ বেশিনী সুন্দরীকে দেখিল, কিন্তু তাহাদের ক্ষিপ্র নিপুণ হস্তের কার্য শিথিল হইল না। রট্টা কিছুক্ষণ ইহাদের মসৃণ কর্মদক্ষতা নিরীক্ষণ করিলেন, তারপর একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া জম্বুকের দিকে ফিরিলেন। জম্বুক, তোমাকে একটা কাজ করিতে হইবে। জম্বুক তৎক্ষণাৎ যুক্ত পানি হইল, আজ্ঞা করুন। কপোতকূটের পথে পর্বতের উপর একটি বৌদ্ধ বিহার আছে, জানো কি? আজ্ঞা জানি, চিল্লকূট বিহার। সেখানে ভিক্ষুদের জন্য 2 আড়হক উত্তম গোধূম পাঠাইতে হইবে। আজ্ঞা, পাঠাইব। কল্লপ্রাতেই গর্দভ পৃষ্ঠে গোধূম পাঠাইয়া দিব। ভিক্ষুরা সূর্যাস্তের পূর্বেই পাইবেন। ভালো, আমি মূল্য দিব। চিত্রক ও রট্টার জন্য যে 2টি কক্ষ নির্দিষ্ট হইয়াছিল, তাহা আকার ও আয়তনে অন্যান্য কক্ষের মতোই, কিন্তু কক্ষের কুট্টিমে উষ্ট্র রোমের আস্তরণ বিস্তৃত হইয়াছিল, তদুপরি কোমল শয্যা। কোণে পিত্তলের দীপদণ্ডে বর্তি জ্বলিতেছে। রাজকুমারীর পক্ষে ইহা তুচ্ছ আয়োজন, কিন্তু দেখিয়া রট্টা প্রীত হইলেন। অম্লসিধু সহযোগে কিছু ক্ষীরের মণ্ড ভক্ষণ করিয়া উভয়ে আপাতত ক্ষুৎপিপাসার নিবৃত্তি করিলেন। রাত্রির আহার বাকি রহিল। আহারান্তে চিত্রক গাত্রোত্থান করিয়া রট্টাকে বলিল, আপনি এখন কিয়ৎকাল বিশ্রাম করুন। বলিয়া রট্টার কক্ষের দ্বার ভেজাইয়া দিয়া বাহিরে আসিল। আকাশে তখন নক্ষত্র ফুটিয়াছে। রাত্রি অন্ধকার, এখনো চন্দ্রোদয় হয় নাই। পান্থশালার প্রাঙ্গণের স্থানে স্থানে অগ্নি জ্বলিতেছে। ওদিকে পারসিকেরা অঙ্গারকুণ্ড প্রস্তুত করিয়া শুল্য মাংস রন্ধন করিতেছে। দগ্ধ মাংসের বেশার মিশ্রিত সুগন্ধ ঘ্রাণেন্দ্রিয়কে লুব্ধ করিয়া তুলিতেছে। চিত্রক বলিল, হিঙ্গু পলাণ্ডু ভোজি ম্লেচ্ছগুলা রাঁধে ভালো। জম্বুক, রাত্রে আমাদের ভোজনের কি ব্যবস্থা? জম্বুক ভোজ্যবস্তুর দীর্ঘ তালিকা দিল। প্রথমেই মিষ্টান্ন, মধুপিষ্টক, লড্ডু ও ক্ষীর, তারপর শাক, ঘৃততণ্ডুল, মুদ্গ স্যুপ, ময়ূরডিম্ব, সর্বশেষে রটিকা, পুরোডাস ও 3 প্রকার অবদংশ সহ উক্ষ মাংস, শুল্য মাংস ও দধি। চিত্রক সন্তুষ্ট হইয়া বলিল, উত্তম, দেবদহিতার কষ্ট না হয়। আর শোনো, শুল্য মাংস আমি রন্ধন করিব।
জম্বুক চক্ষু বিস্ফারিত করিল, কিন্তু তৎক্ষণাৎ সায় দিয়া বলিল, যেরূপ আপনার অভিরুচি। চিত্রক কক্ষের সম্মুখে অঙ্গনের উপর একটা স্থান নির্দেশ করিয়া বলিল, এইখানে অঙ্গার চুল্লি রচনা করো। জম্বুকের আদেশে ভৃত্য আসিয়া অঙ্গার চুল্লি রচনায় প্রবৃত্ত হইল। এই অবকাশে ইতস্তত পাদচারণা করিতে করিতে চিত্রক লক্ষ্য করিল, কক্ষ শ্রেণী যেখানে শেষ হইয়াছে সেখানে একটি বংশ নির্মিত নিঃশ্রেণী বক্রভাবে ছাদ সংলগ্ন হইয়া রহিয়াছে। তাহার মন আবার সন্দিগ্ধ হইয়া উঠিল। ছাদে উঠিবার সিঁড়ি কেন? উপরে যদি কেহ লুকাইয়া থাকে? চিত্রক জম্বুককে সিঁড়ি দেখাইয়া বলিল, ছাদে কি আছে? জম্বুক বলিল, শুষ্ক জ্বালানি কাষ্ঠ আছে, আর কিছু নাই। চিত্রকের সন্দেহ ঘুচিল না। সে স্বচক্ষে দেখিবার জন্য নিঃশ্রেণী বাহিয়া ছাদে উঠিয়া গেল। জম্বুককে বলিল, তুমিও এসো। ছাদের উপর সত্যই জ্বালানি কাষ্ঠ ভিন্ন আর কিছু নাই। চিত্রক নক্ষত্রালোকে ত্রিভুজ ছাদের সর্বত্র পরিভ্রমণ করিয়া নিশ্চিন্ত হইল। ছাদের উপর মন্দ মন্দ শীতল বায়ু বহিতে আরম্ভ করিয়াছিল। চারিদিক শব্দহীন, অন্ধকার, কেবল গিরি নদীর বুকে নক্ষত্র খচিত আকাশের প্রতিবিম্ব পড়িয়াছে। চিত্রক নামিবার উপক্রম করিতেছে, এমন সময় বাহিরের অন্ধকার হইতে এক উৎকট অট্টকোলাহল উত্থিত হইয়া চিত্রককে চমকিত করিয়া দিল। একদল শৃগাল নিকটেই কোথাও বসিয়া জাম ঘোষণা করিতেছে। তাহাদের সম্মিলিত ক্রোশন ক্রমে শান্ত হইলে চিত্রক হাসিয়া উঠিল, বলিল, এখানে জম্বুকের অভাব নাই দেখিতেছি। জম্বুক হাসিল, বলিল, পৃথিবীতে জম্বুকের অভাব কোথায়? তবে জয়কম্বু বড় অধিক নাই মহাশয়। চিত্রক বলিল, সে কথা সত্য, তুমি উত্তম পান্থপাল। এই সময় পশ্চিম দিগন্তের পানে দৃষ্টি পড়িতে চিত্রক দেখিল, বহু দূরে চক্রবাল রেখার নিকট যেন পাহাড়ে আগুন লাগিয়াছে। আগুন দেখা যাইতেছে না, কেবল তাহার উৎসারিত প্রভা দিগন্তকে রঞ্জিত করিয়াছে। অঙ্গুলি নির্দেশ করিয়া চিত্রক জিজ্ঞাসা করিল, উহা কি? পাহাড়ের জঙ্গলে কি আগুন লাগিয়াছে? জম্বুক বলিল, বোধহয় না, কয়েকদিন ধরিয়া দেখিতেছি একই স্থানে আছে। পাহাড়ের আগুন হইলে দক্ষিণে বামে ব্যাপ্ত হইত। তবে কি, ওদিকে কি কোনো নগর আছে? কিন্তু নগর থাকিলেও রাত্রে এত আলো জ্বলিবে কেন? ইহা তো দীপোৎসবের সময় নয়। ওদিকে নগর নাই, তবে তবে জম্বুক বলিল, পান্থশালায় অনেক লোক আসে যায়, অনেক কথা শুনিতে পাই। শুনিয়াছি হুন আবার আসিতেছে। যদি কথা সত্য হয়, আবার দেশ লণ্ডভণ্ড হইবে। বলিয়া জম্বুক নিঃশ্বাস ফেলিল। চিত্রক বলিল, তোমার কি মনে হয় হুনেরা ওইখানে ছত্রাবাস ফেলিয়াছে? জম্বুক বলিল, না, তাহা মনে হয় না। হুনেরা এত কাছে আসিলে লুটপাট করিত, অত্যাচার করিত, কিন্তু এদিকে হুন দেখি নাই। তবে কি হইতে পারে? জনশ্রুতি শুনিয়াছি সম্রাট স্কন্দগুপ্ত সসৈন্যে হুনের গতিরোধ করিতে আসিয়াছেন। চিত্রক বিস্মিত হইয়া বলিল, স্কন্দগুপ্ত স্বয়ং? জম্বুক বলিল, এইরূপ শুনিয়াছি, সত্য মিথ্যা বলিতে পারি না। কেন, আপনি কিছু জানেন না? চিত্রক চকিতে আত্মসংবরণ করিয়া বলিল, না, আমি কিছু জানি না। যুদ্ধ সম্ভাবনার পূর্বেই আমি পাটলিপুত্র ছাড়িয়াছি। চিত্রক ও জম্বুক নিচে নামিয়া আসিল। ভৃত্য ইতিমধ্যে অঙ্গার প্রস্তুত করিয়া শূল্য মাংসের উপকরণ আদি আনিয়া রাখিয়াছে। চিত্রক তাহা দেখিয়া প্রথমে গিয়া রট্টার রুদ্ধ দ্বারের সম্মুখে দাঁড়াইল। কান পাতিয়া শুনিল, কিন্তু কিছু শুনিতে পাইল না। তখন সে দ্বার ঈষৎ ঠেলিয়া ভিতরে দৃষ্টিপাত করিল। দ্বীপের স্নিগ্ধ আলোকে রট্টাশয্যায় শুইয়া আছেন, একটি বাহু চক্ষের উপর ন্যস্ত। বোধহয় নিদ্রাবেশ হইয়াছে। এই নিভৃত দৃশ্য দেখিয়া চিত্রকের মন এক অপূর্ব সম্মোহে পূর্ণ হইয়া উঠিল। মৃগমদ সৌরভের ন্যায় মাদক মধুর রসচ্ছ্বাসে হৃৎকুম্ভ কণ্ঠ পর্যন্ত ভরিয়া উঠিল। সে ধীরে ধীরে দ্বার বন্ধ করিয়া দিল।
মনে মনে বলিল, ঘুমাও রাজকুমারী, ঘুমাও। চাঁদ উঠিয়াছে। কৃষ্ণা চতুর্থীর চন্দ্র পূর্বাচলের মাথায় উঠিয়া ক্লান্ত হাসি হাসিতেছে। পান্থশালার অঙ্গন শূন্য। পারসিকেরা নিজ প্রকোষ্ঠে দ্বার বন্ধ করিয়াছে। অঙ্গন স্তিমিত জ্যোৎস্নায় পাণ্ডুর। চিত্রক রট্টার দ্বারে করাঘাত করিয়া ডাকিল, দেবী, উঠুন, উঠুন, আহার প্রস্তুত। দ্বার খুলিয়া রট্টা হাসি মুখে সম্মুখে দাঁড়াইলেন। ঈষৎ জড়িত কণ্ঠে বলিলেন, ঘুমাইয়া পড়িয়াছিলাম। সম্মুখেই অলিন্দে আহারের আসন হইয়াছিল। দুইটি আসন মুখোমুখি, মধ্যে বহু কটর এবং স্থলিতে খাদ্য সম্ভার। পাশে দুইটি দীপ জ্বলিতেছে। উভয়ে আহারে বসিলেন। জম্বুক দাঁড়াইয়া তত্ত্বাবধান করিতে লাগিল। আহারের সঙ্গে সঙ্গে দুই চারিটি কথা হইতেছে। জম্বুক মাঝে মাঝে চিত্ত বিনোদনের জন্য কৌতুকজনক উপাখ্যান বলিতেছে। রাজকন্যা হাসিতেছেন, তাহার মুখে তৃপ্তি, চোখে নিরুদ্বেগ প্রশান্তি। চিত্রক নিজ হৃদয়ের মধ্যে একটি আন্দোলন অনুভব করিতেছে, যেন সাগর তরঙ্গে তাহার হৃদয়ে দুলিতেছে, ফুলিতেছে, উঠিতেছে, নামিতেছে। রট্টা বলিলেন, কাল পিতার দর্শন পাইব ভাবিয়া বড় আনন্দ হইতেছে। চিত্রকের মনের উপর ছায়া পড়িল। রট্টার পিতা, তাহার সহিত চিত্রকের একটা বোঝাপড়া আছে, কিন্তু সে চিন্তা এখন নয়। চিত্রক বলিল, একটা জনরব শুনিলাম। পরম ভট্টারক স্কন্দগুপ্ত নাকি চতুরঙ্গ সেনা লইয়া এদেশে আসিয়াছেন। রট্টা চকিত চক্ষু তুলিলেন, স্কন্দগুপ্ত? চিত্রক নির্লিপ্ত স্বরে বলিল, হ্যাঁ, হুন আবার আসিতেছে, তাই মহারাজ তাহাদের গতিরোধ করিবার জন্য স্বয়ং আসিয়াছেন। রট্টা কিয়ৎকাল নত মুখে রহিলেন, তারপর মুখ তুলিয়া বলিলেন, আপনি সম্ভবত প্রভুর সহিত মিলিত হইতে চাহেন। চিত্রক বলিল, সে পরের কথা, আগে আপনাকে চষ্টনদুর্গে পৌঁছাইয়া দিয়া তবে অন্য কাজ। রট্টা তাহার মুখের উপরে ছায়া নিবিড় চক্ষু দুটি স্থাপন করিয়া স্নিগ্ধ হাসিলেন। আহার সমাপ্ত হইলে রট্টা জম্বুককে বলিলেন, তোমার সেবায় আমরা তৃপ্ত হইয়াছি। অন্ন ব্যঞ্জন অতি মুখরোচক হইয়াছে। দেখো, আর্য চিত্রক কিছুই ফেলিয়া রাখেন নাই। জম্বুক করতলযুক্ত করিয়া সবিনয়ে হাস্য করিল। চিত্রক মৃদু হাসিয়া রট্টাকে জিজ্ঞাসা করিল, কোন ব্যঞ্জন সর্বাপেক্ষা মুখরোচক লাগিল? রট্টা বলিলেন, শূল্য মাংস। এরূপ সুস্বাদু রন্ধন রাজপাচকও পারে না। চিত্রক মিটিমিটি হাসিতে লাগিল। রট্টা তাহা দেখিয়া সন্দিগ্ধ হইলেন, বলিলেন, শূল্য মাংস কে রাঁধিয়াছে? জম্বুক তর্জনী দেখাইয়া বলিল, ইনি। অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া রট্টা হাসিয়া উঠিলেন, আপনার তো অনেক বিদ্যা, এ বিদ্যা কোথায় শিখিলেন? চিত্রক বলিল, আমার সকল বিদ্যা যেখানে শিখিয়াছি সেইখানে। সে কোথায়? যুদ্ধক্ষেত্রে। চিত্রকের মন কল্পনায় স্কন্দগুপ্তের স্কন্ধাবারের দিকে উড়িয়া গেল। ওই যেখানে দিগন্তের কাছে আলোর আভা দেখা গিয়াছিল, সেখানে ক্রোশের পর ক্রোশ বস্ত্র শিবির তালপত্রের ছাউনি পড়িয়াছে। শিবিরের ফাঁকে ফাঁকে সৈনিকেরা আগুন জ্বালিয়াছে। কেহ জবচূর্ণ মাখিয়া দুই হস্তে স্থূল রটিকা গড়িতেছে, কেহ বল্লাগ্রে মাংস গ্রথিত করিয়া আগুনে শূল্যপক্ক করিতেছে। চিৎকার, গান, বাগযুদ্ধ, নির্ভয় নিরুদ্বেগ জীবনযাত্রা। অতীত নাই, ভবিষ্যৎ নাই, আছে কেবল নিরঙ্কুশ বর্তমান। রট্টা চিত্রকের মুখের উপরে চিন্তার ক্রীড়া লক্ষ্য করিতেছিলেন। মৃদু হাসিয়া বলিলেন, যুদ্ধক্ষেত্রের স্বপ্ন দেখিতেছেন? চিত্রক ঈষৎ চমকিয়া বলিল, হ্যাঁ, আপনি কি অন্তর্যামিনী? রট্টা রহস্যময় হাসিলেন। রাত্রি গভীর হইয়াছে। চন্দ্র প্রায় মধ্য আকাশে। কুমারী রট্টা আপন কক্ষে শয্যাশ্রয়ে ঘুমাইয়াছিলেন। একটি নিঃশ্বাস ফেলিয়া জাগিয়া উঠিলেন। ঘরের কোণে দীপ জ্বলিতেছে।
জ্বলিয়া জ্বলিয়া শিখাটি ক্রমে ক্ষুদ্রবর্তুলবৎ আকার ধারণ করিয়াছে। তাহার বিন্দু প্রমাণ আলোকে ঘরের বিশেষ কিছু দেখা যাইতেছে না। শয্যায় উঠিয়া বসিয়া রট্টা কিয়ৎকাল ওই আলোকবিন্দুর পানে চাহিয়া রহিলেন, তারপর উঠিয়া নিঃশব্দে দ্বারের অর্গল মোচন করিলেন। দ্বার ঈষৎ বিভক্ত করিয়া দেখিলেন, তাহার কক্ষের সম্মুখে দ্বারের দিকে পিছন করিয়া অলিন্দের একটি স্তম্ভে পৃষ্ঠ রাখিয়া চিত্রক বসিয়া আছে। পদদ্বয় প্রসারিত, জানুর উপর মুক্ত তরবারি। তাহার ঊর্ধ্বত্থিত মুখের উপরে চাঁদের আলো পড়িয়াছে, চক্ষু স্বপ্নাতুর। দীর্ঘকাল এক দৃষ্টিতে দেখিয়া রট্টা আবার ধীরে ধীরে দ্বার বন্ধ করিয়া দিলেন। ফিরিয়া আসিয়া অধোমুখে শয্যায় বক্ষ চাপিয়া শয়ন করিলেন। তাহার চক্ষু হইতে বিন্দু বিন্দু অশ্রু ঝরিয়া উপাধান সিক্ত করিয়া দিতে লাগিল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org